আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হবিবা। শুরুতেই জেনে দিব সংবাদ শিরোনাম। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, জানালো ভারতের কংগ্রেস বিধায়ক। চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান, 2 মাসের খাদ্য মজুদের নির্দেশ। পাকিস্তান সীমান্তবর্তী 5 ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি। বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থার পরিণত হয়েছে ভারতের র। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হুতির বিমান ঘাঁটিতে ফিলিস্তিন 2 মিসাইল হামলা, বাজলো সাইরেন, ফ্লাইট বাতিল। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদির সঙ্গে জরুরি আলোচনায় বসছে ব্রিটেন। কানাডার নির্বাচনের ভারত বিরোধী 22 জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউটি মিঞ্জকে। পহেলগামে হামলার পর 26 এপ্রিল ইউটি মিঞ্জর ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল, কিন্তু পরে তা মুছে ফেলা হয়। মঙ্গলবার এই সূত্র নিশ্চিত করেছিল ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যে নয়াদিল্লির কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে, যার জেরে দুদেশের মধ্যেই উত্তেজনার পারদ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্য হইচই পড়ে গেছে, যদিও তিনি দাবি করেছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। পেহেলগাম হামলার পর 26 এপ্রিল ইউডি মিঞ্জকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল, কিন্তু পরে তা মুছে ফেলা হয়। তবে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক। ইউডি মিঞ্জকের পোস্টে লেখা ছিল, যারা আজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এবার ভারতকে চীনের সাথেও লড়াই করতে হবে এবং এমন পরিস্থিতিতে ভারতের পরাজয় নিশ্চিত। পোস্টে আরও বলা হয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন। এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবেই এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে। ফলাফল সম্পর্কে চিন্তা করুন। তাই পুলওয়ামা পার্ট 2 এর পরে বালাকোট কাউলামার স্ট্রাইক পার্ট 2 এর জন্য প্রস্তুত থাকুন। কংগ্রেস নেতার পোস্টটিতে আরও বলা হয়েছে, দেশের বেকারত্ব গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে। ভারত, পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান খুঁজতে ঐক্যবদ্ধ হওয়া এখনেরই সময়। যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে অগ্নিবীর বানিয়ে সীমান্তে পাঠানো উচিত। সাবেক কংগ্রেস বিধায়কের এই পোস্টটি ভাইরাল হতেই তীব্র সমালোচনা করেছেন ছত্তিশগড়ের শাসক দল বিজেপি। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, একজন কংগ্রেস নেতার আরেকটি ভারত বিরোধী, দেশ বিরোধী বক্তব্য। আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক। কখন তারা আপনাকে বোকা বানাবে তা আপনি বুঝতেই পারবেন না। চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান, 2 মাসের খাদ্য মজুদের নির্দেশ। ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংসদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেন, 2 মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার পর 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। নয়াদিল্লি এই হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ করেছে এবং ইসলামাবাদ কোনোভাবে এতে জড়িত নয় বলে জানিয়েছে। একই সঙ্গে পাকিস্তান এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন, যদি 2 দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় তাহলে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা মন্ত্রিসভার রয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে 2 প্রতিবেশী দেশকে পৃথককারী নিয়ন্ত্রণ রেখার পেছনে ভারতীয় সেনারা জড়ো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানও সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘর্ষ ও সংলাপের আহ্বান জানিয়েছে। কেননা ভুল হিসাব নিকাশ বা অনিচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা এই অঞ্চলে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। কাশ্মীরের বিভিন্ন সামাজিক সংগঠন সহ অনেকে রাজনৈতিক নেতারা মনে করছেন, চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান, যার প্রথম আক্রমণ কাশ্মীরেই হতে পারে ধারণা করা হচ্ছে, যার জন্য খাদ্য মজুদের ঘোষণা।
পাকিস্তান সীমান্তবর্তী 5 ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা থামছেই না। বৃহস্পতিবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। এ নিয়ে টানা 8 দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটল, তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত প্রতিবেদনে। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা 8ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এগুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা পুঞ্জ, নওশেরা ও আখনুর জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় চেকপোস্ট। ভারতীয় সেনাবাহিনীও এই 740 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। এনডিটিভির দাবি, ভারত গত 24 এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘন্টা পর থেকেই সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। আর গত মঙ্গলবার এই গোলাগুলির ক্ষেত্র আরও বিস্তৃত হয়ে আন্তর্জাতিক সীমান্তের পারগাঁওয়াল সেক্টর পর্যন্ত পৌঁছে যায়, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও হামলায় 26 জন নিহত হয়। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা উস্কানিমূলক পদক্ষেপও নিচ্ছে, সূত্র এনডিটিভি। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে, সূত্র এনডিটিভি। বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থার পরিণত হয়েছে ভারতের র। এটি ভারত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, যা বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এবং ভারতের জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক এবং সামরিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। র প্রতিষ্ঠিত হয় 1962 সালের চীন ভারত এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে। ভারতের সরকার 1968 সালে র প্রতিষ্ঠা করে, যা বিদেশে ভারতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করে। তবে এবার এই গোয়েন্দা সংস্থাটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুখ থুবড়ে পড়ছে। কিছুদিন আগে কানাডার র এর বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগ আনা হয়েছিল। এই ঘটনার জেরে ভারতের গোয়েন্দা বাহিনীর র এর অটোয়া প্রধানকে বহিষ্কার করেছে কানাডা। এদিকে নেপাল, ভুটানে যে চীনের পন্থার উত্থান, তা ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি র। পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কার্যক্রম অনেকটা খোলাসা হয়ে গেছে, সেখানে তারা কোনো রকমের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না। এদিকে মালদ্বীপেও তারা ভারত বিরোধী মনোভাব ঠেকাতে পারেনি। আর বাংলাদেশে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশে, যেখানে তাদের একমাত্র মিত্র শেখ হাসিনাকে তারা বাঁচাতে পারেনি, উল্টো তল্পিতল্পা নিয়ে তাদের ছাড়তে হয়েছে। ভারতীয় স্বার্থ রক্ষায় র এর অনেকে বিদেশে ভারতীয় দূতাবাসগুলোতে চাকরি দেওয়া হয়। অনেক সময় তাদের নাম পরিবর্তন করে বিদেশে পাঠানো হয়। এর পেছনে কারণ হলো তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় রয়েছে। অনুসন্ধান সাংবাদিক জ্যোতিষ যাদব তার বইয়ে লিখেছেন, একবার র এর কর্মরত বিক্রম সিংকে বিশাল পণ্ডিত নাম দিয়ে মস্কোতে পাঠানো হয়েছিল। তার পরিবারের সদস্যদেরও নাম বদল করা হয়েছিল। বিদেশে অবস্থানকালে কর্মকর্তাদের কারো পরিবারে যদি কোনো শিশু সন্তানও জন্ম নেয়, তবে তাকেও নকল পদবি দেওয়া হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, গাজায় গণহত্যার প্রতিশোধ হিসেবে একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। শুক্রবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, হুতি যোদ্ধারা অধিকৃত হাইফা এলাকায় পূর্বে ইসরায়েলি শত্রুর রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক অভিযান চালিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। হুতিদের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। বিবৃতি অনুসারে গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। সারি প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে, কিন্তু তারা এটিকে আটকাতে পেরেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। ইসরায়েলি বাহিনী বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। শুক্রবার ভোরে হাইফা শহরসহ অধিকৃত অঞ্চলের উত্তর অংশের বিশাল অংশে সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় সাইরেন বাজানোর পর আশ্রয় কেন্দ্রে দৌড়ে যাওয়ার সময় একজন ইসরায়েলি আহত হয়েছেন। আরও বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের টুকরো গাদিস বসতির কাছে পড়েছিল।
প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি দৈনিক ইহেরিয়ত আহারনোথের বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরাহ আরও জানিয়েছে, হামলার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। সূত্র প্রেস টিভি। ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে ফ্রান্স ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করছে ব্রিটিশ সরকার। দ্য গার্ডিয়ানের বরাতে আরব নিউজ জানিয়েছে, জুন মাসে জাতিসংঘের একটি সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুসারে এখন পর্যন্ত 160টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় সম্প্রতি স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডও যোগ দিয়েছে। যদি নতুন আলোচনার ফল ভালো হয়, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য, বিশেষ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্ররাও এই তালিকায় যুক্ত হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্ল্যামি হাউস অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক নির্বাচন কমিটিকে বলেন, যুক্তরাষ্ট্র যখন ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তখন কারো ভেটো দেওয়ার ক্ষমতা নেই। তবে ল্যামি বলেন, একটি কার্যকর রাষ্ট্রের অধীনে গাজায় হামাসের ক্ষমতা থাকতে পারে না এবং অঞ্চলটির সম্পূর্ণ অসামরিকীকরণ প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন। তিনি আরো বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সম্প্রসারণ দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য হুমকি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা মর্মান্তিক। তিনি গাজায় ত্রাণ প্রবেশ বাধা দেওয়ার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় প্রয়োজনীয় ত্রাণের অবরোধ ভয়াবহ, দুর্ভোগ ভয়াবহ, চাহিদা বিশাল, প্রাণহানি চরম। এর আগে গত 9 এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, মিশরে একটি সরকারি সফরের পর ফ্রান্স সম্ভবত আগামী জুনে একটি সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। কানাডার ফেডারেল নির্বাচনের এবার ভারতীয় পাঞ্জাব বংশোদ্ভূতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো 22 জন পাঞ্জাবি হাউস অব কমন্সে জায়গা করে নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। এবার নির্বাচনে কানাডার রাজনীতিতে পাঞ্জাবি বংশোদ্ভূতের ক্রমান্বয়ে আধিপত্য বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। দেশটির পার্লামেন্টে এখন পাঞ্জাবি আদিবাসীদের 6% বেশি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলো। পাঞ্জাবি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি ব্রাহ্মণটন শহরে, যেখানকার নির্বাচনী ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে 5টি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। উদারপন্থী ও রক্ষণশীল উভয় দলে পাঞ্জাবি প্রার্থী জয়লাভ করেছেন। ব্রাহ্মণটন নর্থ উদারপন্থী দলের রুবি শাহতার রক্ষণশীল দলের আমন্দানি জুঙ্গেরকে পরাজিত করেন। ব্র্যাম্পটন ইস্টে উদারপন্থী মানিন্দর সিধু হারিয়েছেন কনজারভেটিভ অফ সুনজাসকে। তবে সব উদারপন্থী প্রার্থী বিজয়ী হননি। ব্র্যাম্পটন সাউথে রক্ষণশীল সুখদীপ কাঙ্গের কাছে পরাজিত হয়েছেন উদারপন্থী সোনিয়া সিধু। ব্র্যাম্পটনের বাইরেও পাঞ্জাবি কানাডিয়ান রাজনীতিবিদরা দাপট দেখিয়েছেন। সাবেক ইনোভেশন মন্ত্রী অনিতা আনন্দ তার আসন ওকভিল ইস্টে ধরে রেখেছেন। বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়ক কাজের জন্য পরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ বারদেশ চাগার ওয়াটারলুতে জয়ী হয়েছেন। অনন্য বিজয়ের মধ্যে রয়েছে আঞ্জু দিল্লন, সুখ দালিওয়াল, রণদীপ সরাই এবং পরম মিন্স। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, জানালো ভারতের কংগ্রেস বিধায়ক। চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান, 2 মাসের খাদ্য মজুদের নির্দেশ। পাকিস্তান সীমান্তবর্তী 5 ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি। বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থার পরিণত হয়েছে ভারতের র। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হুতির বিমান ঘাঁটিতে ফিলিস্তিন 2 মিসাইল হামলা, বাজলো সাইরেন, ফ্লাইট বাতিল। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদির সঙ্গে জরুরি আলোচনায় বসছে ব্রিটেন। কানাডার নির্বাচনে ভারত বিরোধী 22 জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।